আমরা জানি যে কিডনি একটা গুরুত্বপূর্ণ অর্গান এবং প্রতিদিন কিডনি প্রায় 500 ml থেকে 1500 পনেরো 15 লিটার পর্যন্ত আপনার পানি বা আপনার মূত্র তৈরি করে থাকে। আজকে আমি বিশেষ করে এই কিডনির কী কাজ এবং কিডনিকে ভালো রাখার জন্য আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কী কী প্রোডাক্ট আছে সেটা নিয়ে আমি কথা বলবো। আমি ডাক্তার রেজাউল করিম তালুকদার, একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান। আমি একটি বেসরকারি হসপিটালে সিনিয়র মেডিকেল হিসেবে কাজ করি। এর পাশাপাশি আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে গবেষণা করি এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন করি এবং আমি একজন স্বাধীন ডিস্ট্রিবিউটর হিসেবে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট আমি ব্যবহার করি এবং আমার দৈনিক প্র্যাকটিসে রুগীদেরকে আমি দিয়ে থাকি। আমি বিশ্বাস করি সঠিক খাদ্য অভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার অনুসরণ করে একজন ব্যক্তি নিজেই তার যে কোনো রোগ বা অসুস্থতা নিরাময় করতে পারে। আমার আগ্রহের বিষয় হচ্ছে বায়োনিউট্রিশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং ফাংশনাল ফুডস। আপনারা জানেন যে হেলথ গ্রিন ওয়ার্ল্ড মূলত ফাংশনাল ফুডস বা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই ন্যাচারাল প্রোডাক্ট আসলে কিভাবে আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য কাজ করে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। আজকে আমি কিডনির যে কিছু নিটিকিটি বিষয় নিয়ে কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কিডনির কত গুরুত্বপূর্ণ এবং আমাদের এই কিডনি যদি অসুস্থ হয় সেটা আমাদের দেশের জন্য বা রাষ্ট্রের জন্য কী কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমি মূল আলোচনা যাওয়ার আগে আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলি যে আসলে এই কিডনির যে বিষয়টা আমি আজকে সিলেক্ট করলাম এটা কেন গুরুত্বপূর্ণ। আমি এক্ষেত্রে কিছু দেশীয় ডাটা এবং বিদেশি ডাটা যেগুলো আছে আমাদের, মানে আমি যদি বলি লোকাল, মানে বাংলাদেশের জন্য কোন ডাটাগুলো পর্যন্ত এবং সারা ওয়ার্ল্ডের জন্য কোন ডাটাগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কথা বলি। আপনার খুব রিসেন্টলি যেটা জানা গেছে, বাংলাদেশে প্রায় 2 কোটি লোক আপনার এই কিডনির সমস্যায় ভুগে থাকে। 2 কোটি লোক। যদি আমরা এটাকে জনসংখ্যার সাথে তুলনা করি সেটা দাঁড়াবে 17%। তার মানে কি প্রতি 6 জনের ভিতরে একজন আপনার এই কিডনি রোগে আক্রান্ত আছে। এটা প্রতি বছর মনে করেন যে প্রায় 40,000 মানুষ এই কিডনি রোগে যেন তার কিডনি বিকল হয়ে যায় এবং প্রতি বছর এই কিডনি রোগের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। যেমন রিসেন্টলি যে ডাটাটা পাওয়া গেছে, আপনার গত 9ই মার্চ 2004 সালে প্রথম আলো রিপোর্ট অনুসারে দেশে প্রায় 3,80,00,000 মানুষ কিডনিজনিত রোগে ভুগতেছে এবং ভয়ের বিষয় হচ্ছে যে এই 80 থেকে 85% রোগ নষ্ট হয়ে যায় কোনো উপসর্গ ছাড়াই। তার মানে কি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার 80% ড্যামেজ হবে ততক্ষণ পর্যন্ত আপনার কিডনি কোনো প্রতিক্রিয়া করে না। কারণ এটা এত মনে করেন যে চাপ সহনীয় যে আপনাকে কোনো প্রতিক্রিয়া করবে না যে আমার কি হয়েছে না হয়েছে। এবং বলা হয় প্রতি ঘন্টায় 5 জন করে কিডনি বিকলজনিত কারণে মারা যায়। 5 জন হচ্ছে কিডনি বিকলজনিত কারণে মারা যায়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন সারা ওয়ার্ল্ডে যে ডাটা বলা হয় যে আপনার চতুর্থ, সারা ওয়ার্ল্ডে আমেরিকা যত লোক মারা যায় তার চতুর্থ প্রধান কারণ হচ্ছে আপনার এই কিডনি রোগ। চতুর্থ প্রধান কারণ বুঝবেন, কিন্তু চতুর্থ প্রধান কারণ হচ্ছে কিডনি রোগ। যে যত লোক মারা যায় তার মধ্যে কিডনি রোগ হচ্ছে চতুর্থ প্রধান। এবং এই কিডনি রোগটা এত জটিল, আমি কিছু ডাটা দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা জটিল। এবং দেখেন কিডনির আসলে মূল কাজটা কী সেটার মধ্যে আমরা যাই, তারপর আমি যাচ্ছি যে কিডনি আসলে কেন গুরুত্বপূর্ণ, এর সাথে কি কি রোগ লক্ষণ হতে পারে এবং এর সাথে আমাদের কি কি ডায়েট জড়িত আছে। কারণ কি কিডনি রোগী যখন বেশি সিরিয়াস হয়ে যায় তখন ডায়েটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ থাকে না, যে কারণে মানুষ অনেক ভোগান্তিতে ভোগে। এই কিডনির মূল কাজ হচ্ছে আমাদের বডির যে রক্ত আছে, রক্তের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটাকে সে ফিল্টার করে বের করে দেয়। কীরকম ফিল্টার করে বের করে দেয়? আমরা জানি যে আমাদের হার্ট প্রতি মিনিটে প্রায় 1 লিটার রক্তকে সে পাম্প করে এবং ঠিক একই সময় 1/5 ব্লাডকে সে পানির মাধ্যমে কিডনিতে পাঠিয়ে দেয়। এবং সারাদিনে কিডনি প্রায় আপনার 500 ml থেকে 15 লিটার, 500 ml মানে 500 ml থেকে 15 লিটার আপনার ইউরিন উৎপাদন করে। এবং গড়ে দেখা যায় যে আপনার 1.5 থেকে 2 লিটার সে ইউরিন উৎপাদন করে। এটার কারণে কি করে, আমাদের বডির যে ওয়াটার আছে এই ওয়াটারকে আপনার ফিল্টার করে এবং আমাদের ইলেকট্রোলাইটস এবং আমাদের বডির পিএস এবং অসমোসিস, এই পিএসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পিএস নিয়ে পরে কথা বলবো যে পিএসকে মেনটেন করার জন্য কী করতে পারে। এবং বডির মধ্যে যে ধরনের মনে করেন যে টক্সিন জমে, এই টক্সিনটাকে সে আমাদের বডি থেকে বের করতে সহায়তা করে। এর পাশাপাশি সে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বলা হয় প্রতিদিন কিডনি প্রায় 2500 পাইন্ট আপনার রক্তকে ফিল্টার করে এবং এটা যদি আপনি সংখ্যায় বলি তাহলে দাঁড়াবে প্রায় 1200 লিটারকে সে আপনার ফিল্টার করে, হ্যাঁ, প্রতিদিন। তাহলে দেন কত গুরুত্বপূর্ণ কাজ, সে কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে। এবং
কি করে আমাদের রক্তের ভিতর যে টক্সিনগুলো থাকে, আরবিসি ম্যাচুরেশন হয়, প্রোটিন থাকে, তারপর বিভিন্ন হরমোন থাকে, এগুলো সিক্রেশন এবং এক্সক্রিয়েশন, মেনটেনেন্স, মানে আমাদের বিপি মেনটেন, তারপর আরবিসি ম্যাচুরেশন, এগুলো সে করে থাকে। এখন দেখেন, মজার বিষয় হলো যে এই যে আমাদের যে কিডনির যে রোগগুলো হয়, সেগুলা কিডনির বাইরেও কিছু কারণ আছে। কিডনির সাথে যেরকম সম্পর্কিত আছে, কিডনি বাইরেও কিছু কারণ আছে যে কারণে আমাদের কিডনিটা বিকল হতে পারে। এবং বলা হয় 3টা প্রধান রোগ আছে যেটার কারণে 80% কিডনি বিকল হতে পারে। সেটা কি কি? যেমন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, সাথে আছে নেফ্রাইটিস বা কিডনিজনিত সমস্যা। তাহলে দেখেন, কিডনি বাইরেও 2টা প্রবলেম আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। এছাড়া আরও কী কী হতে পারে, যে কিডনি রোগের যে কী কী লক্ষণ হতে পারে সে আমরা বলতেছি। যেমন প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপরে প্রস্রাবে লাল হওয়া, প্রস্রাবের সাথে দুর্গন্ধ হওয়া, কোমরের 2 পাশে ব্যথা হওয়া, পেটে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরে মুখে ফুলে যাওয়া এবং দুর্বলতা। এখন এর সাথে দেখেন যে কিডনি রোগের প্রধান যে উপসর্গগুলো, কী কী উপসর্গ দেখা দিতে পারবে। আমি প্রথমে বললাম যে প্রস্রাব কম বা বেশি হয়। এখন এটা একটা গুরুত্বপূর্ণ, কত বেশি হবে কত কম হবে। যেমন যদি কম বলি, সেটা হচ্ছে 400 ml যদি কম হয় সারাদিনে, মানে 24 ঘন্টায় 400 ml কম হয়, তাহলে আপনারা বুঝবেন যে এটা কম প্রস্রাব হচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা বলি অলিগুরিয়া। আর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে 15 থেকে 20 লিটার পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার যদি বেশি বা কম হয়, সাথে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হতে পারে, ওজন কমে যেতে পারে, শরীরের বিভিন্ন অংশে বা হাত পা ফুলে যেতে পারে যখন বেশি পানি জমে যায়, এবং মনোযোগের বিচ্ছিন্ন হতে পারে, মনোযোগ মনে করেন যে কমে যেতে পারে, শরীরে ক্লান্তি ভাব আসে। ক্লান্তি, আমরা সাধারণত মনে করি ক্লান্তি ভাব আসলে আমরা ভিটামিন মিনারেল খাওয়া শুরু করি। সবসময় শীত শীত ভাব লাগে, যেমন কি গরমের সময়, এটা একটা বড় লক্ষণ। সবসময় শীত শীত ভাব লাগবে, এমনকি গরমের সময় অনেকে শীত বন্ধ করতে পারবে। মাঝে মাঝে মাথা ব্যথা করতে পারে এবং শরীরের বিভিন্ন অংশ চুলকানি, র্যাশ হতে পারে। যেগুলো আমরা র্যাশ হলে বা চুলকানি হলে আমরা জানি, এর আগে বলছি, তখন টক্সিন বের হয়, তখন কিডনি দিয়ে যখন টক্সিন বের হয় তখন শরীরে বিভিন্ন ধরনের চুলকানি হতে পারে। বমি বমি ভাব হওয়া বা খাবার অরুচি এবং মুখে দুর্গন্ধ। আমরা মুখে দুর্গন্ধ হলে অনেক সময় মনে করি যে আসলে আমার মনে অন্য সমস্যা হচ্ছে। এখন দেখেন, মজার বিষয় হচ্ছে যে এই যে কিডনি রোগটা হচ্ছে, এটা এমন সময় ধরা পড়ে তখন কিন্তু বোঝা যাবে না। বোঝা না যাওয়ার কারণটা হচ্ছে কি, এটা কোনো লক্ষণগুলা অন্য রোগের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন আমি আপনার বলতেছি যে কিভাবে আপনি আসলে সঠিকভাবে কিডনি যে বিকল হচ্ছে কিনা সেটা পরীক্ষা করার একদম সহজ কি উপায় আছে। সহজ আসলে উপায়, আপনাকে নিজেকেই রিড করতে হবে। আমি যে কয়েকটা জিনিস বললাম যে কতটুকু প্রস্রাব হচ্ছে, এটা আমাদের রিড করতে হবে। যেমন আমি যদি বলি 24 ঘন্টায় আপনি কতটুকু পানি খাচ্ছেন, কতটুকু প্রস্রাব হচ্ছে এবং কতবার প্রস্রাব হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। আমি পয়েন্টটা আবার বলতেছি, যেমন যদি কেউ 24 ঘন্টায় 3 লিটার পানি খায়, তাহলে তার মিনিমাম 1600 বা 2 লিটারের মতো, 1600 ml থেকে 2000 ml ইউরিন হতে পারে। শর্ত হচ্ছে যে সারাদিনে সাধারণ মানুষ, মানে স্বাভাবিক অবস্থায় যদি আপনি 1 লিটার পানি খান, তাহলে 700 ml এর মতো ইউরিন হতে পারে। এটা যদি আপনি প্রোটিন খান বা যে সমস্ত খাবার প্রোটিন অ্যাবজর্ব হতে বেশি পানি লাগে, তাহলে কিন্তু আপনার এটার সংখ্যা আরও বাড়তে পারে। আর যদি স্বাভাবিক আপনি সবজি টবজি খান, তাহলে এরকমই হবে। আর আবহাওয়া এবং অন্য অন্য পরিবেশের কারণে এটা কম বেশি হতে পারে। তাহলে আমাদের রিড করতে হবে যে কতবার আমি প্রস্রাবে যাচ্ছি, কী পরিমাণ যাচ্ছি। বারে যদি আমরা বলি 6 থেকে 8 বার হওয়া স্বাভাবিক, 6 থেকে 8 বার হওয়া স্বাভাবিক। যদি কারো দেখা যায় 4 বারে কম হচ্ছে অথবা 10 বারে বেশি হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার বারটা বেশি হয়ে গেছে। এই ক্ষেত্রে তখন আপনাকেই, যদি ডায়াবেটিস না থাকে, আপনার যদি হৃদরোগ না থাকে, তাহলে অবশ্যই আপনি বিষয়টাকে বিবেচনা করবেন। কারণ কিছু কিছু কারণে রাতে যাদের প্রস্রাব বাড়ে, সেক্ষেত্রে মনে হবে যে তার হৃদরোগের সমস্যা থাকতে পারে, আবার ডায়াবেটিসের কারণে হতে পারে। এছাড়া যে সমস্ত পুরুষ বা মহিলাদের জরায়ু এবং প্রোস্টেটিক গ্ল্যান্ডের কারণে বৃদ্ধি বা অন্য কোনো সমস্যার কারণে কোনো সময় প্রস্রাব বেশি হতে পারে, সেগুলো ভিন্নভাবে রিড করতে হবে। এখন আমি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতেছি যে আসলে কিডনি যে রোগগুলো আছে সেটাকে একটা স্টেজে ভাগ করা হয়। সারা ওয়ার্ল্ডে এটাকে 5টা স্টেজে ভাগ করা হয়। 5টা স্টেজটা আমি বলতেছি, যেমন এটা নির্ভর করে একটা জিএফআর দ্বারা। জিএফআর একটা শব্দ, এই জিএফআর আপনারা এমনি টেকনিক্যাল শব্দ, আমি এটা ব্যাখ্যা করে বলতেছি। গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। গ্লোমেরুলার ফিল্টারেশন রেট কি? কিডনির যে একক, সেটাকে নেফ্রন বলা হয়। এই নেফ্রনের ভিতরে গ্লোমেরুলাস থাকে। এই গ্লোমেরুলাসটা কী করে, প্রতি মিনিটে কত ml ইউরিনকে সে আউটপুট করতে পারে, মানে শরীর থেকে বের করতে পারে, এইটার মাত্রার উপর নির্ভর করে হচ্ছে কিডনিটা কী অবস্থা আছে। এবং এটাকে যদি ভাগ করা হয়, তাহলে দেখা যাবে যে স্টেজ 1-এ নর্মাল জিএফআর 90 থেকে 120 ml থাকবে। 90 থেকে 120 ml, তার মানে কি, একটা স্বাভাবিক কিডনি প্রতি মিনিটে 90 থেকে 120 ml ইউরিনকে আউটপুট করতে পারে। এরপর আসেন, যদি আমরা বলি এটা তাহলে স্বাভাবিক অবস্থা। যদি কারো জিএফআর আপনার 90 থেকে 120-এর মধ্যে হয়, তাহলে সেটা স্বাভাবিক কিডনি অবস্থা আছে। এরপর আসেন যে কিডনির সেকেন্ড স্টেজে, দ্বিতীয় স্টেজে কী হবে, জিএফআর, সেক্ষেত্রে জিএফআর নেমে যাবে 60 থেকে 89 পর্যন্ত। তাহলে বোঝা যাবে এটা মাইল্ড অবস্থা আছে, মাইল্ড সেকিডি বলি আমরা। এরপর আছে স্টেজ 3A, এটাকে বলে মডারেট কিডনি ডিজিজ। সেটার ক্ষেত্রে আপনার জিএফআর হবে 45 থেকে 59-এর ভিতর। স্টেজ 3B মডারেট সিকেডি, সেটা হবে 30 থেকে 44।
আর স্টেজ 4 সেটা হবে সিভিয়ার কিডনি ডিজিজ, জিএফআর হবে সেক্ষেত্রে 15 থেকে 29, এবং স্টেজ 5 সেটা হচ্ছে এন্ড স্টেজ, সেখানে জিএফআর 15 ml এর নিচে নেমে যাবে। এখানে দেখেন মজার বিষয় হচ্ছে যখন কারো কিডনি রোগ ধরা পড়ে তখন সে 4th স্টেজে চলে যায়। তাহলে কি হলো, 4th স্টেজে গেলে এটা থেকে কিন্তু রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। তাহলে এইটা আমরা এখন কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনির ভালো আছে কিনা, বা এটার প্রতিরোধের জন্য আমাদের কী করণীয় আছে? দেখেন, আমরা বলি প্রতিরোধের জন্য কী করণীয় আছে। কিডনি রোগ প্রতিরোধ করণীয় জন্য দেখা যাচ্ছে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত হাঁটা এবং শারীরিক ব্যায়াম করতে হবে, শরীরে অতিরিক্ত ওজন কমাতে হবে। দেখেন, অতিরিক্ত ওজন যেটা আছে সেটা অবশ্যই কমাতে হবে, যেটা নিয়ে আমরা পরে আমরা মেটাবলিক সিন্ড্রোম অনেক আগে বলেছি। ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে, রক্তে কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখতে হবে। কোলেস্ট্রল যেটা আমরা টিজি বলি, এলডিএল বলি, এইচডিএল, সেটা স্বাভাবিক রাখতে হবে। প্রতিদিন শাকসবজি এবং ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে। কিডনি রোগ থাকলে অবশ্যই ডায়েটিশিয়ান অথবা চিকিৎসকের পরামর্শে আপনার যে কোনো ফুড সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করতে হবে। কিডনি রোগ থাকলেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক হবে না, কারণ এখন নিয়মিত কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়। কিডনি রোগ সমস্যা রুটিন চেক আপের জন্য অবশ্যই আসতে হবে। রুটিন চেক আপ মানে কি, আপনি যদি স্বাভাবিক অবস্থা কিন্তু রোগটা ধরতে পারবেন না। সাধারণত ওই যে আমি যে বললাম জিএফআর, সিরাম ক্রিটিনিন, ইউরিনারি, আলট্রাসোনোগ্রাম, এগুলো করার মাধ্যমে কিন্তু আপনি কিডনিতে কী অবস্থা আছে সেগুলো জানা যাবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার যে যে প্রতিরোধের জন্য করণীয়। এখন আমাদের কিছু শব্দ আছে যেগুলো আমরা এই কিডনি ডিজিজের সাথে সম্পর্কিত, যেমন ডাইসুরিয়া বলবে যে প্রস্রাবে কম হওয়া বা ব্যথা হওয়া, ফ্রিকোয়েন্সি মানে বারবার প্রস্রাব, আর্জেন্সি ধরে রাখতে পারা, হেমাচুরিয়া রক্ত মনে করেন যে প্রস্রাবের রক্ত যাওয়া, পলিইউরিয়া যিনি 10 বারে বেশি, নক্টোরিয়া রাতের দিকে প্রস্রাব হওয়া, অলিগুরিয়া মানে একেবারে প্রস্রাব কম হওয়া, বা অ্যানুরিয়া মানে যেটা প্রস্রাব তৈরি হবে না, এরকম যে সমস্যাগুলো তৈরি হবে। এবং বডির ভিতর যেগুলা কারণ হয়, যখন আমাদের অসমোসিসের কথা বললাম, আমাদের বডিতে যে ইলেকট্রোলাইটগুলো আছে এই ইলেকট্রোলাইটগুলো ইমব্যালেন্স করে ফেলায়। কী কী ইলেকট্রোলাইটস আছে? সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফেট আছে, বাইকার্বনেট আছে, এবং বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটসের 3 টাইপ, এটাকে বলে 3 টাইপ। যেমন আমরা বলি অ্যাসিডিক, অ্যালকালাইন এবং মনে করেন যে বেস মানে সল্ট, মানে অম্ল, ক্ষার এবং লবণ। 3টা জিনিস থাকবে, অম্ল, ক্ষার এবং লবণ, এই 3টাকে ব্যালেন্স করা হচ্ছে কিডনির কাজ। এখন যদি বলি কী কী কমন কিডনি রোগ আছে, এটা হচ্ছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারপরে সিম্পল সিস্ট কিডনি ডিজিজ, তারপর কিডনি আপনার পাইলোনেফ্রাইটিস, কিডনি স্টোনস, তারপর সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, বা একেআই বা একিউট কিডনি ডিজিজ। এই একিউট কিডনি ডিজিজের বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ডায়েট নিয়ে কথা বলবো, যেটা আমাদের মূল বিষয়। যেমন একিউট হঠাৎ যদি যেটা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে আমাদের কী কী সমস্যা এবং সেই ক্ষেত্রে আমাদের কী ডায়েট আমরা ব্যবহার করতে পারি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কিডনি রোগের জন্য কী কী ডায়েট দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কী কী ডায়েট আমরা সাজেস্ট করতে পারি, সেটা নিয়ে আমাদের মূল আলোচনা। এখন আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, যেটা বললাম যে একিউট কিডনি ডিজিজ, যেটা আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা একিউট হতে পারে, ক্রনিক হতে পারে। সেই ক্ষেত্রে কী হতে পারে, যেমন আপার রেসপিরেটরি ট্রাক্টে যাদের মনে করেন যে ফুসফুসের উপর, যেমন টনসিলাইটিস, সাইনোসাইটিস বা ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া, এরকম ডিজিজের কারণে, বিভিন্ন ইনফেকশনের কারণে, কমন ইনফেকশন বিশেষ করে বাচ্চাদের হয়, তখন কিন্তু আপনার এই যে নিউমোনিয়া বা টনসিলাইটিস, এগুলো যদি ভুল চিকিৎসা হয় অথবা সঠিক সময় চিকিৎসা না হয়, তখন এরা পরবর্তীতে গিয়া কিডনিকে আক্রান্ত করে এবং তখন আপনার হেমাচুরিয়া এবং প্রোটিনিউরিয়া হয়। হেমাচুরিয়া খেয়াল করবেন, হেমাচুরিয়া মানে প্রোটিন প্রস্রাবের সাথে রক্ত চলে যাওয়া, আর প্রোটিনিউরিয়া মানে আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বা অ্যালবুমিন চলে যাওয়া। তাহলে ব্লাডের মাধ্যমে, ব্লাড থেকে বা ইউরিনের মাধ্যমে যেটা রক্ত চলে যাবে প্রস্রাবের সাথে, আর হচ্ছে প্রোটিন চলে যাবে। এখন এই প্রোটিন চলে গেলে আমাদের শরীরের অনেক সমস্যা তৈরি হবে, কারণ প্রোটিন হচ্ছে আমাদের মূল জিনিস, অ্যামাইনো অ্যাসিড, এগুলা যদি কমে যায় তাহলে আমাদের এই সমস্যা তৈরি হবে। এখন এটা হইলে কী কী হতে পারে, যে কী কী লক্ষণ দেখা যাবে, যে পা ফুলে যেতে পারে, তারপরে মুখ টুক ফুলে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে, তারপর রাতের দিকে মনে করেন যে জ্বর আসতে পারে, তারপরে পা ফুলে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে যে আপনার যেটা আমরা বললাম একিউট বা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন এই একিউট বা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হইলে আমাদের কী কী ডায়েট দিতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। দেখেন, ডায়েটের বিষয় থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে কতটুকু প্রোটিন দেবো আর কতটুকু ফ্লুইড দেবো। কারণ যেহেতু তার প্রোটিন চলে যাচ্ছে, প্রোটিন ইউরা, তাহলে আমাদের কোন ধরনের প্রোটিন আমরা দিতে পারি সেটা নিয়ে আমরা কথা বলতেছি। যেমন ফ্লুইডটাকে ব্যালেন্স করে দেবে, কতটুকু ফ্লুইড দিতে হবে, যেটা বলা যায় যদি আপনার যে খুব বেশি সিভিয়ার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণত 500 থেকে 700 ml ফ্লুইড আমরা পার ডে দেওয়ার কথা বলি। হ্যাঁ, আর হচ্ছে কতটুকু এনার্জি দেবো এবং কতটুকু প্রোটিন দেবো। প্রোটিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের রেস্ট্রিক্টেড কেসে বিভিন্ন ধরনের প্রোটিন দেওয়া হয়, যেমন যদি আপনার ব্লাড ইউরো নাইট্রোজেন থাকে, যদি নাইট্রোজেন থাকে ব্লাডে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 40 গ্রাম করে প্রোটিন দেওয়া হবে ডেইলি। মানে প্রোটিনের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে যদি কিডনিতে বেশি সমস্যা হয়, যেমন অ্যালবুমিনিরিয়া বা প্রোটিন ইউরিয়া যদি ঘটে, সেই ক্ষেত্রে আমাদের প্রোটিনটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই ক্ষেত্রে কোন প্রোটিন দেওয়া যাবে, আমাদের যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমি পরের দিকে কথা বলতেছি, যে এই কোন ধরনের প্রোটিন আমরা ব্যবহার করতে পারবো। তার মানে কি,
যে কিডনি রোগের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তাকে কতটুকু ফ্লুইড দেবো এবং তাকে কোন ধরনের প্রোটিন দেবো। এরপরে আছে যে তাকে কতটুকু এনার্জি দেবো। যেমন এনার্জির জন্য তাকে যেহেতু হেমাচুরিয়া হচ্ছে বা সে প্রচুর সমস্যার মধ্যে, তখন তাকে আমাদেরকে বেড রেস্টে রাখতে হবে। বেড রেস্টে গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস বা আমরা যে জুস টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা রিকমেন্ডেড করবো। আমি একটু পর দিকে সেগুলো বলতেছি। শুধু আপনারা মনে রাখুন যে আমাদের এনার্জির জন্য তাকে বেড রেস্টে রাখতে হবে, যাতে মেনটেন করার জন্য। কারণ সে তো তাকে মাত্র আমরা সারাদিনে 40 গ্রাম প্রোটিন দিচ্ছি, 500 থেকে 700 ml পানি দিচ্ছি, তাহলে তো সে বেশি পরিশ্রম করতে পারবে না। পরিশ্রম করতে গেলে তার জন্য একটু ঝুঁকি হয়ে যাবে, এই জন্য তাকে রেস্টে রেখে চিকিৎসা করতে হবে। এরপর ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটার ক্ষেত্রেও প্রোটিনের নিয়ন্ত্রণ করতে হবে। সেই ক্ষেত্রে প্রোটিনের লস কমানোর জন্য আমরা 40 গ্রাম করে পার ডে তাকে প্রোটিন দেবো। তারপর কার্বোহাইড্রেট এবং ফ্যাট যেটা আছে সেগুলো তাকে আমরা যথেষ্ট পরিমাণে দেবো। এবং তার যে টিস্যুতে যে ড্যামেজগুলো আছে সেগুলো ঠিক করার জন্য আমাদের এই যে আপনার প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে আমাদের কতটুকু লবণ দেবো। এই লবণ খাওয়ার পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে। যাদের ইডিমা আছে তাদের জন্য সর্বোচ্চ 500 mg, আমরা বলি 500 mg থেকে 1000 mg লবণ খেতে পারবে। এর বেশি আপনার কাঁচা লবণ তাকে দেওয়া ঠিক হবে না, কারণ সোডিয়ামটা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। এরপর আরেকটা যে বড় দাগের সমস্যা আছে সেটাকে বলে আমরা নেফ্রোটিক সিনড্রোম। এই নেফ্রোটিক সিনড্রোমটাও গুরুত্বপূর্ণ একটা কিডনি ডিজিজ, যে কিডনিতে যে সমস্যা হলে আমাদের যে প্রোটিন লস হয় বা ইউরিনের লস হয়, সেটার জন্য আমাদের কী কী ডায়েট দিতে পারি সেটা হলো গুরুত্বপূর্ণ। যেমন এই ডায়েট থেরাপির জন্য আমাদের যে বলা হয় যে প্রোটিনটা, আমি বারবার বলতেছি প্রোটিন নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু প্রোটিন অ্যালবুমিন এবং ইউরিন চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা বাড়াতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু প্রোটিনের মাত্রাটা বাড়াতে হবে, আর ওদিকে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা কমাতে হবে। এটাকে হাই মাত্রার প্রোটিন দিতে হবে। কীরকম? 100 গ্রাম থেকে 2000 গ্রাম পার ডে। 100 গ্রাম থেকে 200 গ্রাম, 100 গ্রাম থেকে 200 গ্রাম পার ডেতে আপনার প্রোটিন দিতে হবে, হাই বায়োলজিক্যাল ভ্যালু। অথবা আমাদের ফুড সাপ্লিমেন্ট টাইপের প্রোডাক্ট দিতে হবে, ফুড সাপ্লিমেন্ট। এবং সেই ক্ষেত্রে আপনার সোডিয়াম এবং অন্য অন্য বিষয় যে সোডিয়াম এবং সল্টটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং ক্যালোরি দিতে হবে বিশেষ করে 50 থেকে 60 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েটের জন্য। 50 থেকে 60 কিলো, তার মানে কি ক্যালোরিটা অনেক হাই দিতে হবে। যে যদি কারো মনে করেন যে 50 কেজি ওজন হয়, তাহলে তাকে প্রায় 50 গুণ 50 প্রায় তাহলে প্রায় 2,500 ক্যালোরি খাবার তাকে দিতে হবে। মানে পার কেজি বডি ওয়েটে 50 থেকে 60 কিলো ক্যালোরি দিতে হবে। একটা স্বাভাবিক অবস্থায় মানুষের 25 থেকে 30 লাগে। তাহলে যখন এই কিডনিতে আপনার নেফ্রোটিক সিনড্রোম হয়, তখন তাকে ক্যালোরিটা বেশি দিতে হবে। এবং সেই ক্ষেত্রে হাই রিস্ক প্রোটিন জাতীয় বা আমাদের যে রিকমেন্ডেড যে খাবারগুলো আছে সেগুলো আমি পরে বলতেছি, সেগুলো খেতে হবে। আর আরেকটা যেটা লবণ আছে, লবণের মাত্রাটাও খুব কম করতে হবে, 500 mg উপরে দেওয়া যাবে না। আর সর্বশেষ যেটা প্রবলেম আছে, যে ক্রনিক রেনাল ফেইলিওর যেটা আছে, এই ইউরেমিয়া বলে টক্সিক যদি কিডনি হয়ে যায়, বা আপনার যে ক্ষেত্রে একেবারে টার্মিনাল ম্যানিফেস্টেশন হয়, কিডনির যে একেবারে শেষ পর্যায়ে বলা হয়, সেই ক্ষেত্রে আপনার আমাদের কী করণীয় আছে। এই ক্ষেত্রে খুবই রেস্ট্রিক্টেড ডায়েট আমরা ফলো করি। সেটা হচ্ছে যে রুগীর সেক্ষেত্রে অ্যানিমিয়া থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, হাইপার টেনশন থাকতে পারে, অস্টিওপ্রোসিস থাকতে পারে, বিভিন্ন ধরনের ইরেগুলার সিস্টিক টাইপ হতে পারে। এবং সেক্ষেত্রে ডায়েট আমরা যেটা বলতে পারি, যথেষ্ট পরিমাণে ক্যালোরি দিতে হবে তাকে, রেগুলার তো প্রোটিন লেভেলটা ঠিক রাখতে হবে। তারপর সাফিসিয়েন্ট তার ফ্লুইড তাকে দিতে হবে যথেষ্ট পরিমাণে, এবং ফুড সাপ্লিমেন্ট টাইপের খাবার তাকে আমরা দিতে হবে। এবং যদি বলি এনার্জি হবে 2000 থেকে 3000 কিলো ক্যালোরি পার ডে। এবং সেই ক্ষেত্রে প্রোটিনের মাত্রা হবে পার কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম করে প্রোটিন আমাদেরকে দিতে হবে। কার্বোহাইড্রেট হবে 60%, কার্বোহাইড্রেট হবে খাবারের 60%। এবং যে ফ্লুইড হবে সেটা 400 থেকে 600 ml বেশি দেওয়া যাবে না, 1000 ml পর্যন্ত দিতে হবে। তার মানে কি ফ্লুইডটা কত নিয়ন্ত্রণ দিতে হবে, কিডনির আকারে শেষ পর্যায়ে গিয়ে ফ্লুইডটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার আসি আসলে কিডনি ভালো রাখার জন্য আসলে কী কী আমাদের ন্যাচারাল ফুডস আছে, ন্যাচারাল ফুডস। এরপরে আমি কোম্পানি পড়তে যাচ্ছি। ন্যাচারাল ফুড বলতে দেখেন, আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে বা সমস্ত যেটা দেখছি তথ্য, তার মধ্যে 1 নম্বর যেটা বললেন, যদি বলি 1 নম্বর কিডনি ভালো রাখার জন্য খাবার, সেটা হচ্ছে ব্লুবেরি। মজার বিষয় দেখেন, ব্লুবেরি হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট যেটা কিডনিকে ভালো রাখতে পারে। 2 নম্বর হচ্ছে আপেল, 3 নম্বর হচ্ছে পাতাকপি, শাক, মিষ্টি আলু, আনারস, রসুন, বাঁধাকপি, ফুলকপি, আমি ধাপে ধাপে বলতেছি গেলে ধীরে, পেঁয়াজ, ডিমের সাদা অংশ, চামড়াবিহীন মুরগির মাংস, শালগম, বেশি করে তাজা সবজি এবং ফল। হালকা সোডা পানির কথা বলছে, চাল বা ভুট্টার সিরিয়াল, দুগ্ধজাত খাবার লিমিটেড করতে হবে, ক্যালসিয়াম এবং ফসফরাসের খাবারও লিমিটেড করতে হবে।
এবারে আসি মূল আলোচনায়, যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কোন কোন প্রোডাক্টগুলো আসলে কিডনি বান্ধব, অথবা যাদেরকে আপনি যখনই রুগীদেরকে দিবেন এই প্রোডাক্টগুলো, আমাদের হেলথ গ্রিনের প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট খাওয়ার আগে রুগীদের একটা সন্দেহ থাকে যে আমার কিডনির জন্য কোনো ক্ষতি করবে কিনা, অথবা আপনি নিজেও সাসপেক্ট করতে পারেন যে আসলে কিডনির জন্য আমাদের কোন প্রোডাক্টগুলো নিয়মিত সেফ। আমি এখন এই কিডনির প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, এটা আজকের মূল আলোচনা। এখন যে আসলে 1 নম্বর যদি বলেন কিডনির জন্য সবচেয়ে ভালো কোন প্রোডাক্ট, 1 নম্বর যদি আমি বলি সেটা হচ্ছে কম্পাউন্ড ম্যারো পাউডার। হ্যাঁ, এরপরে আছে গ্যানোডার্মা কফি। গ্যানোডার্মা কফি কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্যানোডার্মা ক্যান্ডি আমাদের অলরেডি পাইপলাইনে চলে আসছে। কর্ডিসেপস কফি, হ্যাঁ, গ্যানোডার্মা কফি, কর্ডিসেপস কফি, ফ্রেশ ড্রিঙ্ক চেঞ্জিং, এটা আপনি জানেন যে কিডনির জন্য খুবই ভালো কাজ করে, কারণ এটা বডি থেকে টক্সিন দূর করে। এনার্জি ড্রিঙ্কস, কারণ আমি দেখেন বারবার ওখানে বলছি যাদের এনার্জি লস আছে তারা তো বেশি পানি খেতে পারবে না, দেখেন অন্য খাবারও বেশি খেতে পারবে না, তাদের ডাইজেস্টিভ সমস্যা আছে। তার মানে কি আমাদের এনার্জি ড্রিঙ্কসটা চমৎকারভাবে কাজ করবে এই প্রোডাক্টের জন্য। আমি আজকে যে প্রোডাক্টগুলো দিচ্ছি এটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে ঝুঁকি কমে যাবে। কারণ কি অনেকেরই প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, আমি বারবার বলতেছি যে আমার জন্য এই প্রোডাক্টটা কিডনিতে ক্ষতি করবে কিনা, সবারই এইটা একটা প্রশ্ন থাকে। আর আমি প্রথমেই অ্যাসিওর করলাম যে হেলথ গ্রিন ওয়ালের প্রোডাক্ট হচ্ছে সমস্ত হচ্ছে ব্লুবেরি বেস, এবং ব্লুবেরি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে 1 নম্বর সেফ প্রোডাক্ট, যেটা হচ্ছে ফর দ্য কিডনি ফাংশন। তাহলে এই ব্লুবেরির যত প্রোডাক্টই আছে সবগুলোই কিন্তু আপনার কিডনির জন্য ব্যবহার করা যাবে। এরপরে আসেন আমি ধাপে ধাপে বলতেছি। কম্পাউন্ড ব্যারোমিটার আমি বললাম, তার ব্লুবেরি হাই বিসি জুস, এই ব্লুবেরি হাই বিসি জুসও কিডনির জন্য চমৎকারভাবে কাজ করবে, এটা খাওয়ার নিয়ম আমরা পরে বলতেছি। ব্লুবেরি সুপার নিউট্রিশন, এটাও খুব ভালো কাজ করবে। এরপর আছে টুরমালিন ফ্লাক্স। দেখেন আমি এটার মধ্যে কেন টুরমালিন ফ্লাক্স ঢুকালাম, টুরমালিন ফ্লাক্স এর জন্য ঢুকালাম যে আমরা বডিতে প্রথমে বলেছি বডির যে পিএইচ লেভেল আছে এই পিএইচ লেভেলকে ঠিক রাখার জন্য, এবং বডিতে যে আমাদের 3টা জিনিস বললাম যে অ্যাসিড, অ্যালকালাইন এবং সল্ট, অ্যাসিড, অ্যালকালাইন এবং সল্ট মানে মিনারেলস, এই 3টাকে ব্যালেন্স করার জন্য আমাদের টুরমালিন ফ্লাক্সের সে ভালো জিনিস এই মুহূর্তে আমার জানা নেই। কারণ দেখেন এটাতে কি করতে পারে, এই টুরমালিন ফ্লাক্সটা যদি আপনি যে পানিটা রাখবেন সেটা নির্দিষ্ট সময় পরে একটা অ্যালকালাইন এবং মিনারেলস ওয়াটার হয়ে যাবে। অ্যালকালাইন ওয়াটার্সটা কি সেটা বোঝার চেষ্টা করি। আমাদের বডিতে যে পিএইচ আছে, আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, আর এই 7.4 দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যালকালাইন একটা সিস্টেম। এবং এই যে টুরমালিন ফ্লাক্সে যে পানিটা তৈরি হবে সেটার পিএইচ লেভেল হবে 8 থেকে 9.5-এর মধ্যে। তার মানে দেখতে পাচ্ছেন কত গুরুত্বপূর্ণ। এবং যারা বিভিন্ন সময় আপনার অ্যাসিডিটির জন্য বিভিন্ন ওষুধ খায়, অথবা যারা বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগতেছে, অথবা এমনকি ক্যান্সার রোগী আছে যাদের ক্যান্সারের বড় কারণ হচ্ছে বডিতে যখন আপনার অ্যাসিডিক হয়ে যায় সেই সমস্ত বডিতে আপনার ক্যান্সার তৈরি হয়। আপনি দেখবেন পিএইচ মিটারের ভিতরে যে সমস্ত যাদের বডিতে অ্যাসিডিক লেভেল থাকে, তার মানে কি পিএইচ লেভেল যাদের 7 থেকে নিচে থাকবে তাদের বডিতে ক্যান্সার সেল হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি। আর আপনি বডিকে যদি সবসময় অ্যালকালাইন রাখতে পারেন তাহলে আপনার বডি সবসময় ক্যান্সার মুক্ত থাকবে। এবং কিডনি যেহেতু আপনার আমাদের ফিল্টারিং করে, আমাদের অসমোসিস ঠিক রাখে, আমাদের বডির মিনারেলস এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোকে ঠিক রাখে, সেক্ষেত্রে টুরমালিন ফ্লাক্সটা আমি বলবো সবার জন্য যে যারা আমরা এই বিভিন্নভাবে এখানে ঘোরাঘুরি করি, আমাদের যে সাথে টুরমালিন ফ্লাক্সটা রাখলে এবং টুরমালিন ফ্লাক্সের যে পানিটা এটা যদি আপনি ইউজ করেন সেটা খুবই শক্তিশালী পানি হবে। এটার আমি একটা বাজার মূল্য বলি, যেমন 1 লিটার মিনারেলস এবং অ্যালকালাইন ওয়াটার দাম মিনিমাম 300 টাকা। এখন আপনি যদি আমাদের এটা ব্যবহার করেন তাহলে খুব অল্প মূল্যে কিন্তু আপনি আমাদের এই আপনার যে মিনারেলস এবং অ্যালকালাইন ওয়াটার পেয়ে যেতে পারেন। তারপর ব্লুবেরি কোলাজেন পেপটাইড, ব্লুবেরি ক্যান্ডি এবং ব্লুবেরি কনসেন্ট্রেট। এই ব্লুবেরি কনসেন্ট্রেট বলতো এইগুলো বললাম যে এইগুলাই হচ্ছে মূলত মনে করেন যে আমাদের যে ইয়ার জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো বলা হচ্ছে। এবং এই প্রোডাক্টগুলো যদি আপনি দিতে পারেন কিডনি রুগীদেরকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্টভাবে, তাহলে আমাদের এই কিডনি রুগী দ্রুত সুস্থ হবে এবং তার যে অন্য জটিলতা আছে সেগুলো দ্রুত সেরে যাবে। তাহলে এই হচ্ছে কিডনির জন্য আমাদের গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো। তাহলে আমি প্রোডাক্টগুলো আরেকবার বলি ধাপে ধাপে, তাহলে আপনাদের মনে রাখতে আবার সহজ হবে। আমি আরেকবার রিপিট করতেছি: গ্যানোডার্মা কফি, গ্যানোডার্মা ক্যান্ডি, কর্ডিসেপস কফি, ফ্রেশ ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, কম্পাউন্ড ম্যারো পাউডার, তারপরে ব্লুবেরি হাইবিসি জুস, ব্লুবেরি সুপার নিউট্রিশন, টুরমালিন ফ্লাক্স, ব্লুবেরি কোলাজেন পেপটাইড, ব্লুবেরি ক্যান্ডি এবং ব্লুবেরি কনসেন্ট্রেট। এর পরবর্তীতে আরও অনেক প্রোডাক্ট আসতেছে, যেটা আমরা গ্যানোডার্মা ক্যান্ডিও দেখলাম, তারপর অন্য অন্য যেগুলো আসছে সেগুলো আশা করি যে আমাদের এই কিডনির জন্য যথেষ্ট পরিমাণে ভালো উপকারিতা করবে। তা আমার আসলে এই মুহূর্তে আমার মূল লেকচার শেষ করলাম।
এবং এর পরবর্তীতে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। আজকে একদম সংক্ষেপে আমি শেষ করলাম, কারণ এই মুহূর্তে আজকে রমজানের কারণে অনেকেই ব্যস্ত আছে এবং উপস্থিতিও যথেষ্ট কম আজকে, যে কারণে আমি আমার মূল লেকচার শেষ